দর্শক বড়সড় ধরা খেলেন ক্যাঙ্গারু কোর্টের চিফ প্রসিকিউটর তাজুল। রাজাকার তাজুল, প্রসিকিউটর তাজুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল, তার দুর্নীতি নাকি শুরুই হচ্ছে 1000 কোটি দিয়ে। ক্যাঙ্গারু কোর্টের চিফ প্রসিকিউটর তাজুলকে অপসারণ। এবার শেখ হাসিনার প্রহসনের ফাঁসির রায় বাতিল হয়ে যাবে। হাজার কোটি টাকা ঘুষের বিনিময়ে মিথ্যা রাজসাক্ষী বানিয়ে তাজুলগং প্রহসনের মামলা সাজিয়েছে। দর্শক চলুন এবার শুনে আসি ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জুর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন যারা, তারা অনেকেই দেখেছেন যে বাংলা ভাষা হাজার হাজার বছরের পুরনো একটি ভাষা, আর ইসলামের বয়সও আমাদের এই ভারতবর্ষে 1000 বছরের প্রায় কাছাকাছি। এই সময়টাতে বাংলাদেশের মানুষ নতুন করে মুসলিম হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, বিষয়টা এরকম না। কিন্তু কিছু কিছু নতুন শব্দ সুলকানির মতো করে বাতাস দেওয়া হচ্ছে। তা এখন এর একটি শব্দ হচ্ছে ইনসাফ। আমাদের বাংলা ভাষায় একটি সুন্দর প্রতিশব্দ হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের ধারণাটি বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতিতে হাজার বছরের পুরনো। এখন নতুন করে আপনি ইনসাফ করেছেন। তো এই ইনসাফ যখন হয়েছে তখন এর এই ভাষাটির, এই শব্দটির ভ্যালু, আর যখন এটি ন্যায় বিচার ছিল সেটার ভ্যালু কতটা ডিফার করে সেটার একটা উদাহরণ দেই। বিগত সরকারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আপনারা করেছেন, আমরা শুনেছি, এবং ওই সময়ে দুর্নীতির কোনো মন্ত্রী, কোনো এমপি বা কারো বিরুদ্ধে যখন অভিযোগ হতো তখন কোটি টাকা, শত কোটি টাকার ঘোষণা হতো। আর এখন এটাকে ইনসাফ নিয়ে যারা কাজ করছেন, এই তাজুলরা, রাজাকার তাজুল, প্রসিকিউটর তাজুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল, তার দুর্নীতি নাকি শুরুই হচ্ছে 1000 কোটি দিয়ে। খেয়াল করে দেখেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে, এবং তার স্থলে আরেকজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, বিভিন্ন মিডিয়াতে আমরা যে খবর পাচ্ছি, তিনি 1000 কোটি টাকা ঘুষ নিয়ে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রাজসাক্ষী হিসেবে পুলিশ অফিসারদেরকে নিয়ে এসছেন, এবং এইভাবে শুধু একটি নয়, বেশ কয়েকটি মামলায় কয়েক হাজার কোটি টাকা ঘুষ নিয়ে তিনারা এই কাজ করেছেন। তিনাদের মধ্যে যারা যারা ছিলেন তাদের কেউ কেউ সঠিকভাবে ভাগ বাটোয়ারা পাননি, তাই তো তারা গোসা হয়ে এই জিনিসটি বাইরে প্রকাশ করে দেন। আর এই প্রকাশিত হওয়ার পর তাজুলকে বিদায় নিতে হয়। এখন তাজুলের বিদায়ের ফলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যেই বিচারটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছে, সমাধা করেছে, বিচার করেছে, সেখানে এখন সেখানকার যে জাস্টিসরা আছেন তাদের সম্পর্কে আমাদের ইনভেস্টিগেশন করা দরকার। সেখানে যে আরও আইনজীবীরা ছিলেন তাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আমাদের আরও ইনভেস্টিগেশন করা দরকার। সেখানে যারা সাক্ষ্য দিয়েছেন তাদেরকেও আমাদের ইনভেস্টিগেশন করা দরকার, কারণ এই 1000 কোটি টাকা কোন কোন পকেট থেকে এসছে এবং কোন কোন পকেটে গিয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এবং এর ফলে যেটা হবে যে আগামী দিনে শেখ হাসিনার বিরুদ্ধে যে জাজমেন্টটি হয়েছে, যে সাজানো, মঞ্চস্থ করা হয়েছে যে নাটকটি, সেই নাটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনের ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই ফাঁসির রায়টি এখন কি হবে? আমি বিশ্বাস করি এখন যদি আমাদের কোনো একজন আইনজীবী সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে যদি একটি রিট পিটিশন করেন এবং চ্যালেঞ্জ করেন যে এই মামলার কার্যক্রমটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাহলে ফলাফলটি কি হতে পারে? ফলাফলটি হতে পারে এই মামলার সমস্ত কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হতে পারে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এখন সময় এসছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটি হয়েছে সেই বিচারটি যে নাল অ্যান্ড ভয়েড ছিল সেটাকে চ্যালেঞ্জ করা। কেন চ্যালেঞ্জ করা আপনাকে বলি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হওয়ার আগে 50 থেকে 100টি মামলা রুজু হয়েছে, প্রায় 50-এর অধিক মামলার রায় হয়েছে। আপনারা দেখেন, এদের একজনকেও 1971 সালের পরবর্তী কোনো ঘটনার জন্য কনভিকশন দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ের বাইরে কোনো ঘটনার জন্য চার্জ গঠন করা হয়নি। আপনারা যদি একটু ঘেঁটে দেখেন, বাংলাদেশে 1973 সালে বঙ্গবন্ধু যখন এই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ আইনটি করেন, সেখানে যদি আপনারা পার্লামেন্টারি হ্যান্সারটি দেখেন, পার্লামেন্টারি হ্যান্সার দেখলেও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই আইনটি মূলত করা হয়েছে 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্র যখন কেইপাবল ছিল না, রাষ্ট্র যখন ফাংশনিং ছিল না, সেই সময়ে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধগুলোর বিচার করার জন্য। আপনারা জানেন 26 মার্চে যখন আমাদের স্বাধীনতা ঘোষণা হয়, তখন বাংলাদেশের কুষ্টিয়া জেলার বৈদ্যনাথ তলার, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে একটি সরকার গঠিত হয়েছিল। সেই সরকারটি 17 এপ্রিল শপথ নিয়েছিল। 10 এপ্রিল প্রথমে গঠিত হয়, 17 এপ্রিলে সেটি শপথ গ্রহণ করে এবং তারপরে এটি ভারতে কার্যক্রম পরিচালনা করে। যে এটাকে অনেক সময় প্রবাসী সরকার হিসেবেও বলা হয়। তাদের সেই প্রক্লিমেশন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেগুলাকে আমরা কনস্টিটিউশনের অংশ করে নিয়েছি 1972 সালের সংবিধানে। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের একটি সরকার গঠিত হয়েছিল, রাষ্ট্র আমরা ডিক্লারেশন দিয়েছি, কিন্তু রাষ্ট্রটিকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য আমরা 9 মাস যুদ্ধ করার পর 1971 সালের 16 ডিসেম্বরে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জন করি। তার মানে আমাদের সার্বভৌম ক্ষমতা ছিল না 1971 সালের 16 ডিসেম্বরের আগ পর্যন্ত। কিন্তু এই 26 মার্চ থেকে 16 ডিসেম্বর সময়, এই 9 মাসে আমাদের অসংখ্য প্রাণ ঝরে গেছে। 1 কোটিরও অধিক মানুষকে দেশান্তরিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। ওই সময়ে যেহেতু পাকিস্তানি জান্তা সরকার, পাকিস্তানি দখলদার সরকার ক্ষমতায় ছিল, আমাদের পক্ষে সেই বিচারগুলো করা সম্ভব হয়নি। তাই আমরা 1973 সালে এই আইনটি করেছিলাম যে সেই সময় মানুষ যে জাস্টিস পায় নাই, মানুষের উপরে যে অমানবিক মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিচার করার জন্য। তাই তো 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনের যে ট্রাইব্যুনাল আইন, যেটি সে আইনে 1971 পরের কোনো ঘটনার বিচার চলে না। যদি করতে হয় তাহলে সেটা পার্লামেন্টে নতুন করে একটি অ্যাক্ট করে সেই বিচারটা করতে হবে। তাছাড়া বাংলাদেশে যে হত্যা, দর্শন, গুম, খুন, এইসবের বিচার করার জন্য আমাদের পেনাল কোড ফাংশনিং, আমাদের সরকার ফাংশনিং, আমাদের হাইকোর্ট ফাংশনিং, আমাদের অর্গানগুলো ফাংশনিং। তাহলে শেখ হাসিনার সরকার যখন 5 আগস্ট 2024 সালে ক্ষমতা ত্যাগ করে, তখন তাদের বিচার করার জন্য ডক্টর ইউনূসের সরকার ছিল। তাহলে সেই সরকার কেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ দমন আইনকে তাদেরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার জন্য ব্যবহার করবে? এটা হচ্ছে টোটাল একটা পারপাসিভ এবং ভিন্ডিকটিভ মেন্টালিটির একটি লক্ষণ। এখন আমরা দেখলাম সেটা করতে গিয়ে সরকার শুধু আওয়ামী লীগকে একিউজডে করেনি, তারা কোটি কোটি টাকাও বানিয়েছে। এই যে 1000 কোটি টাকা, এই 1000 কোটি টাকার ভেতরে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা কত পেয়েছে সেটারও একটা দলিল আসা দরকার, সেটারও একটা হিসাব আমাদের পাওয়া দরকার। আসুন, আমরা শুধু ডক্টর ইউনূস নয়, শুধু এই রাজাকার তাজুল নয়, রাজাকার কেন বলছি, সে তো রাজাকারদের অ্যাডভোকেট, সে তো রাজাকার যতগুলার ফাঁসি হয়েছে তার বেশিরভাগের অ্যাডভোকেট ছিল। যখনই ক্ষমতার পালাবদল হয়েছে, রাজাকাররা ডক্টর ইউনূসের মাধ্যমে যখনই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তখনই সে কিন্তু কাদের পক্ষে গেল? রাজাকারদের পক্ষ হয়ে ওই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গিয়ে কামাল ভাইয়ের মতো, জননেত্রী শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য হাজির করেছে এবং সেটি এখন মানুষের কাছে দৃশ্যমান। এই সন্ত্রাসীদের, এই 71-এর পরাজিত শক্তিদের আমরা এই মাটিতে, এই দেশে আবারও বিচারের মুখোমুখি করব। আসুন সবাই সমস্বরে আমরা দাঁড়াই যে এই অত্যাচারের বিচার, এই নির্যাতনের বিচার, এই মিথ্যা আদালতের বিচার এই জমিনেই হতে হবে। এবং আপনারা খেয়াল করে দেখেন, আমি শুরুতে যে কথাটি বলছিলাম, আজকাল বাংলাদেশকে 1971 সালে আমাদেরকে নতুন করে মুসলমান করতে চেয়েছিল পাকিস্তানিরা। উর্দু ভাষাকে 52 সালে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইসলামী ভাষা বলে, কারণ হরফটা আরবি, কিন্তু সত্যিকার অর্থে ভাষাটা আরবি ছিল না। তারপরও এই ধর্মন্ধ গোষ্ঠী আমাদের উপরে ধর্ম দিয়ে শোষণ করার চেষ্টা করেছিল। ঠিক এখন যখন প্রগতিশীল শক্তি, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যখন রাজনৈতিকভাবে কোণঠাসা, তখন ঠিক তারা আবার ওই ইনকেলাব, ওই ইনসাফ, ওই আদল, এগুলাকে আমাদের সামনে নিয়ে এসছে। কেন নিয়ে এসছে? এই শব্দগুলো, আমি একটা জিনিস বলি, পৃথিবীর সব ভাষায়, সব জাতির ভাষায়, আন্তর্জাতিক সমস্ত ভাষায় বিদেশি শব্দের আধিক্য রয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু যে শব্দটি, যে ভাষাটি আপনার নিজের ভাষায় সুন্দরভাবে, সুষ্ঠুভাবে লেখার মতো, বলার মতো, পড়ার মতো শব্দ রয়েছে, সেখানে অন্য একটা ইম্পোজিশনের ভিন্ন একটা মিনিং থাকে। সেই মিনিংটাই হলো এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতিকে ভঙ্গুর একটা দৃষ্টান্তের দিকে নিয়ে যাওয়া। এবং এই জিনিসটা নতুন না, 1600 শতকে
আপনারা জানেন তখনও এই আরবি ভাষাকে, পার্সি ভাষাকে বাংলার মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা নমুনা তৈরি হয়েছিল। সেই সময়ে বাংলার মানুষ বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহটা 1952 সালের মতো হয়নি, কবিদের কাছ থেকে এসছে। আপনারা জানেন 1600 শতকের কবি আব্দুল হাকিম, যিনি নূর নামক একটি গ্রন্থে বঙ্গবাণী নামে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতায় তিনি বলেছিলেন, যেই সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কথার অর্থ হলো, বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে বা বাংলা ভাষাকে যারা ভালোবাসে না, তারা কার জন্ম আমরা জানি না, অর্থাৎ তারা বাস্টার্ড, তারা যারও সন্তান। এই কথাটাই কবি বলেছেন। এবং তিনি আরো একটি বলেছেন কথা, যে দেশি ভাষা বলে যার মন না জুড়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশ ন যায়। অর্থাৎ নিজের দেশের ভাষায় যাদের মন জুড়ায় না, প্রাণ জুড়ায় না, যারা শান্তি পায় না, তারা নিজের দেশ ছেড়ে দিয়ে বিদেশে কেন যায় না, তিনি সেই উপদেশ দিয়েছেন। তাই আজকের দিনেও এই কবি আব্দুল হাকিম খুবই প্রাসঙ্গিক। তিনি যে বলেছেন, যারা নিজের জাতিকে, নিজের দেশকে, নিজের মাতাকে, নিজের ভাষাকে অন্য ভাষার উপরে স্থান দিতে চেষ্টা করে এবং দেয়, তারা আসলে এই জাতি, এই দেশ, এই সমাজের কুলাঙ্গার। এরা ধর্মের নামে অধর্ম করে, এরা শান্তির নামে অশান্তি করে, নীতির নামে দুর্নীতি করে। আপনারা তো দেখলেন এই তাজুল গংদের হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি, এটা তো সবই সূত্রপাত। আরও দেখবেন ডক্টর ইউনূস এবং তার গংরা গত 17 মাসে বাংলাদেশকে কিভাবে রেপ করেছে, বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের সংস্কৃতিকে তারা কিভাবে ধ্বংস করেছে, সেটা কিন্তু দিন দিন উন্মোচিত হবে। এবং আগামী যে সরকার বর্তমানে আছে, আমরা আশা করি তারা একটা ইনকোয়ারি কমিশন করবেন, করে এই অপচার, অনাচার, অজাচার, দুর্নীতির সমস্ত বিষয়গুলোকে আইনের আওতায় নিয়ে আসবেন। প্রিয় বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।